আমি ডক্টর নন্দিনী চৌধুরী আজকে যে আলোচনাটা নিয়ে এলাম তা হলো শিবায়ন। বাংলার লোকজীবনের দেবাদিদেব শিবকে নিয়ে বহু লোককাহিনী দেখবে লোকের মধ্যে প্রচলিত রয়েছে। তো মধ্যযুগের বাংলা সাহিত্যে শিব এবং দুর্গার গার্হস্থ জীবনকে কেন্দ্র করে কৃষি ভিত্তিক জীবনযাত্রার রূপকে যে কাব্য সৃষ্টি করেছে সেটাই শিবায়ন নামে পরিচিত। এই শিবায়ন কাব্যের শিব হলেন কৃষি দেবতার প্রতীক। এই কাব্যের প্রথম দিকে শিবের যে পৌরাণিক মহিমা সেটা বর্ণনা করা হলেও শেষাংশে কৃষিজীবী শিবের রোজকার জীবনের যে চালচিত্র সেটাই রূপায়িত হয়েছে। তো শিবের মাহাত্ম্য নিয়ে রচিত কাব্য শিবায়ন নামে পরিচিত। সাধারণভাবে এই কাব্যটিকে মঙ্গল কাব্য ধারার পর্যায়ভুক্ত করা হলেও মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল কিংবা ধর্মমঙ্গলের সঙ্গে এর নানান দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। দেখো, পার্থক্য যদি বলো কি, তাহলে পার্থক্যের একটা প্রধান দিকই হলো নামকরণ। মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, আর এর নাম কি? শিবায়ন। পার্থক্য তো আছে। শিবের মাহাত্ম্য বিষয়ক কাব্যই শিবমঙ্গল না হয়ে শিবায়ন হলো কেন? আজকের আলোচনাতে আমি সেটাই তোমাদেরকে বলবো। যে হতেই পারতো এটা শিবমঙ্গল, তো হলো না, তো কেন শিবায়ন হলো সেটাই আলোচনার বিষয়। প্রথমে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে শিবায়ন নামকরণে রামায়ণের একটা প্রভাব রয়েছে। আমাদের যে জাতীয় মহাকাব্য রামায়ণে রামচরিত্রের বিবর্তনটা যেভাবে দেখানো হয়েছে, শিবায়ন কাব্যেও শিব চরিত্রের বিবর্তনটা ঠিক সেভাবেই দেখানো হয়েছে। অয়ন শব্দের অর্থ চক্র, অর্থাৎ শিবের চরিত্রের বিবর্তন চক্রই শিবায়ন কাব্যের প্রধানতম উদ্দেশ্য। পরিষ্কার? নাম্বার 2, বাংলা তথা ভারতীয় সাহিত্য সংস্কৃতি এবং ধর্ম সাধনায় শিবের প্রভাব হচ্ছে সর্বাধিক। অন্যান্য মঙ্গল কাব্যের দেবদেবীরা যেমন মর্তে নিজের পূজা প্রচারের জন্য পাগল হয়ে গেছিল, উদ্যোগী হয়েছিলেন, শিবের কিন্তু তেমন প্রয়োজন পড়েনি, হয়নি। তো এই কাব্যের মধ্যে শিবের ভাবাদর্শ, শিবের মহিমা, শিবের ধ্যান ধারণা এগুলো ব্যক্ত হয়েছে। এগুলো যে এখানে ব্যক্ত হয়েছে এটা কিন্তু ঠিক, কিন্তু তার চাইতেও এখানে যেটা বড় হয়েছে সেটা হলো শিবের ব্যক্তিগত জীবন। এবং খুব সঙ্গত কারণেই বহু সমালোচক বলছেন যে দেবাদিদেব মহাশ্বর ও জগন্মাতা পার্বতীর কৈলাস জীবন নয়, এটা হলো অতীত বাংলার কোন শিবদাস ভট্টাচার্য এবং তার স্ত্রী পার্বতী ঠাকুরানীর জীবন কাহিনী। মানে এতটাই আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায় যে কোথাও গিয়ে মনে হয় না যেটা দেবাদিদেব মহেশ্বর বা পার্বতীর কাহিনী। এটা নয়, এটা অনেকেই এটা বলছেন যে শিবদাস ভট্টাচার্য এবং তার যে স্ত্রী, তার যে ভার্যা পার্বতী ঠাকুরানীর জীবনের এটা কাহিনী। কেন? মানব জীবনের সাথে শিবায়নের কাহিনীটা এতটাই একত্রীভূত হয়েছে। এবং এটা মনে রাখবে যে শিবই হচ্ছে শিবায়নের কেন্দ্রীয় চরিত্র। তার দাম্পত্য জীবনের সংকট, তার চরিত্রের দুর্বলতা,
তার দাম্পত্য বিরোধের অবসান, এই সমস্ত হচ্ছে এই কাব্যের বিষয়বস্তু। সুতরাং বিষয়বস্তুর দিক দিয়ে এই শিবায়ন নামকরণটা কিন্তু সম্পূর্ণরূপে সার্থক। এখন কথা হলো যে সাধারণভাবে শিবায়ন কাব্যটি মঙ্গল কাব্য ধারার অন্তর্ভুক্ত হলেও কোনো কোনো সমালোচক এটাকে ঠিক মঙ্গল কাব্য বলতে রাজি নন। তো কেন রাজি নন? কারণ হলো শিবায়নের সাথে অন্যান্য মঙ্গল কাব্যের যে সাদৃশ্য নেই তা কিন্তু নয়। অন্যান্য মঙ্গল কাব্যে যেমন কোনো দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হয়েছে, শিবায়নেও তেমনি শিবের মাহাত্ম্য প্রচারিত হয়েছে। অন্যান্য মঙ্গল কাব্যের মতো এখানে কাহিনীতে পৌরাণিক ও লৌকিক উপাদানের সংমিশ্রণ ঘটেছে। বর্ণনা ভঙ্গির দিক থেকে শিবায়নের কবিরা অন্যান্য মঙ্গল কাব্যের কবিদের বর্ণনার রীতিকেই অনুসরণ করে লিখেছে, কিন্তু তবুও অন্যান্য মঙ্গল কাব্যের সঙ্গে কিন্তু শিবায়নের পার্থক্যটা অনেকটা, যে জন্য শিবায়নকে মঙ্গল কাব্যের মধ্যে ফেলতে অনেকেই কিন্তু সম্মত নন। তাহলে যে মিলগুলোর কথা আগে বললাম, সেই মিলগুলো থাকা সত্ত্বেও কেন শিবায়নকে মঙ্গল কাব্যের মধ্যে ফেলা হচ্ছে না? কিছু পার্থক্য আছে বলে। সেই পার্থক্যগুলো কি কি এবার সেগুলোই সূত্রাকারে বলব, শোনো। পার্থক্যগুলির মধ্যে নাম্বার 1, মঙ্গল কাব্যের গঠন রীতি যদি আমরা অনুসরণ করি তাহলে দেখা যাবে যে সেখানে 4টে ভাগ আছে। কি কি? 1 নম্বর হচ্ছে বন্দনা, নাম্বার 2 গ্রন্থোৎপত্তির কারণ, নাম্বার 3 দেবখণ্ড, নাম্বার 4 নরখণ্ড। কিন্তু শিবায়ন কিন্তু গঠনের দিক থেকে এই আঙ্গিকটাকে মেনে চলেননি, অতএব তাকে মঙ্গল কাব্যের মধ্যে ফেলা যাবে না। নাম্বার 2, নামকরণের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। শিবের জীবন চক্র বা চরিত্রের যদি ধরো পরিবর্তনটাকেই আমরা এখানে শিবায়নের বিষয়বস্তুর মধ্যে যুক্ত করি, তাহলে নামটা কেন শিব মঙ্গল হলো না? নামটা তো শিবায়ন। এই নামকরণের কারণে কিন্তু অনেকেই শিবায়নকে মঙ্গল কাব্যের মধ্যে ফেলতে রাজি নন, বলছে পার্থক্য বর্তমান। কারণ এই নামকরণ পূর্বেও বলেছি অনেকটা রামায়ণের সাথে মিল আছে, রামায়ণের সাদৃশ্যবাচক। নাম্বার 3, প্রত্যেকটা মঙ্গল কাব্যে দেখবে স্বর্গের কোনো দেবদেবী অভিশাপ ভ্রষ্ট হয়ে মর্তে নরজীবন লাভ করেছেন, অর্থাৎ স্বর্গ থেকে তারা অভিশাপ পেয়েই কিন্তু মর্তে মানুষ হয়েছে। প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যে এটা আছে। কিন্তু শিবায়নের মধ্যে কোনো জায়গায় কথা বলা হয়নি যে স্বর্গে কেউ শাপভ্রষ্ট হয়েছে বা শাপভ্রষ্ট হয়ে দেবদেবীর পরিচয় এখানে নেই। শিব নিজেই স্বয়ং মর্তেই উপস্থিত হয়েছেন। তিনি নিজের মহিমা প্রচার করতে চাইলেও ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে কাউকে তিনি বলেননি যে শিব পুজো করতেই হবে, কাউকে তিনি বাধ্যবাধকতা করেননি। সুতরাং দেব চরিত্রের পরিকল্পনার দিক থেকে অন্যান্য কাব্যের সঙ্গে শিবায়নের তো একটা বড় পার্থক্য অবশ্যই আছে। সেটা তো আমি আশা রাখি ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে। অতএব এটা মঙ্গল কাব্যের মধ্যে ফেলা যাচ্ছে না। নাম্বার 4 নম্বর, দেখবে কাহিনীর বর্ণনাতেও কিছু কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন দেখবে লৌকিক জীবনকে অনুসরণ করে শিবের ভিখারি জীবন, কৃষিকাজে আত্মনিয়োগ, অবৈধ প্রণয়ের চেষ্টা, সংসারে অশান্তি যেটাকে আমরা বলি দাম্পত্য কলহ, এই বিষয়গুলো অন্যান্য মঙ্গল কাব্যে দেবদেবীদের মধ্যে পাওয়াই যায়। আরে তারা তো দেবদেবী, তো তাদের আবার সাংসারিক জীবনে অশান্তি কি করে হয়? দেবদেবীদের মধ্যে অশান্তি থাকে? অতএব নেই।
কিন্তু শিবায়নটার মধ্যে কিন্তু হর পার্বতীর মধ্যে একটা দাম্পত্য কলহ লেগেই আছে। সেই কারণে এখানে মঙ্গল কাব্যের দেবদেবীদের মধ্যে যে বিরোধ পাওয়াই যায় না, শিবায়নের ছত্রে ছত্রে সেখানে দাম্পত্য কলহ। অতএব মঙ্গল কাব্যের সঙ্গে পার্থক্য আছে। নাম্বার 5, কোন মঙ্গল কাব্য কোন দেবদেবীর গার্হস্থ জীবনের বর্ণনা নেই, একমাত্র ব্যতিক্রম শিবায়ন। সাংসারিক জীবন, গার্হস্থ জীবন কোন মঙ্গল কাব্যের মধ্যে নেই। সেখানে কিন্তু শিবায়নের মধ্যে গার্হস্থ জীবনের কথাই বলা হয়েছে। নাম্বার 6 অ্যান্ড লাস্ট, পরিশেষে বলা যায় যে এই কাব্যধারায় প্রতিভাবান কবির যথেষ্ট অভাব আছে। রামকৃষ্ণ ও রামেশ্বরকে বাদ দিলে শিবায়ন কাব্য রচিত হয়েছে তৃতীয় শ্রেণীর কবিদের হাতে। ফলে কাব্যটি কি, তার কাহিনীগত দিক, শিল্পগত দিক, কোনো দিক থেকে এই কাহিনীটা সেই রকম কোনো মূল্য লাভ করেনি। তো উপরিউক্ত আলোচনাগুলো থেকে আমরা অনায়াসেই এই সিদ্ধান্তে আসতে পারি যে শিবায়ন কাব্য প্রচলিত মঙ্গল কাব্য ধারায় রচিত নয়, সম্পূর্ণ মঙ্গল কাব্য ধারা থেকে কিন্তু ব্যতিক্রম। তবে এটাও ঠিক যে একই শ্রেণীর কাব্যধারার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ভিত্তিক যদি কাব্যের বিষয়বস্তুগুলোর বিন্যাসে কিছু কিছু পার্থক্য থাকে, তবে শিবায়ন রচনার ক্ষেত্রে কবিরা মঙ্গল কাব্যের গতানুগতিক পথকে পরিত্যাগ করে ছেড়ে দিয়ে সম্পূর্ণ রামায়ণ মহাভারতের পথকেই তারা গ্রহণ করেছিলেন বলেই এই কাব্যকে মঙ্গল কাব্য না বলার কোনো কারণ নেই। বরং এটাও আমরা বলতে পারি যে পৌরাণিকতার সাথে লৌকিকতার মিশ্রণে এই কাব্যের শিব চরিত্রটা একটা আলাদা স্বাতন্ত্র্যের দাবিদার। তাই শিবায়নকে আমরা মঙ্গল কাব্য ধারার মধ্যে একটা পুরোপুরি আলাদা কাব্য হিসেবেই চিহ্নিত করব। ওই জন্য অনেকেরই মনে হয় যে শিবায়ন কি মঙ্গল কাব্যের মধ্যে অন্তর্ভুক্ত? হ্যাঁ, অন্তর্ভুক্ত, কিন্তু এই পার্থক্যগুলোর জন্য এটা যদিও মঙ্গল কাব্যের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এটাকে আমরা একটা স্বতন্ত্র কাব্য হিসেবেই চিহ্নিতকরণ করব। এই পর্যন্ত শিবায়নের আলোচনা, এবং এর মধ্যে আমি যতটা বলা সম্ভব শিবায়ন সম্পর্কে, এই একটা ভিডিওর সময়ও তো স্বল্প থাকে, মানুষের শোনবার সময়টাও সীমিত, তাই এই সীমিত সময়ে শিবায়ন থেকে যতটা পরিমাণ বলা যায় আমি ততটাই বলার চেষ্টা করলাম। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই থাকবে, কারণ এত বড় একটা কাব্য এই স্বল্প পরিসরে বলতে গেলে কিছুটা বলা হলো, কিছুটা বলা হলো না, সে তো হতেই পারে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে। আর যদি আমার আলোচনা আরো শুনতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলে যেও না।